গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 18 আগস্ট মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে দ্রুত আর্থিক সাহায্য তুলে দিতে সরকারের উদ্যোগ অব্যাহত। এখনও পর্যন্ত 96,842টি ক্ষতিগ্রস্ত পরিবারকে 15,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। দিশপুরের লোকসেবা ভবনের সাংবাদিক সম্মেলনে বন্যা পরবর্তী ত্রাণ, ক্ষতিপূরণ, ব্যাংক ঋণের মনিটরিয়াম এবং বিমার দাবি নিষ্পত্তি নিয়ে বিস্তারিত তথ্য দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেওয়া 15,000 টাকার এককালীন সাহায্যের জন্য এখনও পর্যন্ত 146,26,00,000 টাকা ব্যয় হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ এখনও চলছে এবং পরবর্তী পর্যায়ে আরও প্রায় 3,000 পরিবার এই সাহায্য পেতে পারে। ত্রাণ শিবির থেকে ঘরে ফেরার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে হাতে যাতে তাৎক্ষণিকভাবে কিছু নগদ অর্থ থাকে, সেই লক্ষ্যে এই সহায়তা দেওয়া হচ্ছে। অন্যদিকে বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের জন্য মোট 9 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সাহায্য প্রদানের কাজ প্রায় শেষের পথে। এই অর্থের মধ্যে 4 লক্ষ টাকা কেন্দ্রীয় ত্রাণ তহবিলের নিয়ম অনুযায়ী এবং বাকি 5 লক্ষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হচ্ছে। ব্যাংক ঋণের ক্ষেত্রেও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মরেটোরিয়ামের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 1712 জন ঋণগ্রহীতা মরেটোরিয়ামের জন্য আবেদন করেছেন। যারা 6 মাস অথবা 1 বছরের জন্য ব্যাংক ঋণ পরিশোধে মরেটোরিয়াম নিতে চান, তাদের 31 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। যোগ্য বন্যা কবলিত ঋণগ্রহীতাদের দ্রুত এই সুবিধার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, 4 মাসে 10 মামলায় 22 জনের মৃত্যুদণ্ড, নজির গড়ল উত্তরপ্রদেশের আদালত। মাত্র 4 মাসে 10টি পৃথক মামলায় 22 জনকে মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের একটি আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রবি কুমার দিওয়ালকরের আদালতে গত 4 মাসে একের পর এক মামলার রায়ে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী কুলদীপ কুমার জানান, আইনজীবী সমীর সাফি হত্যা মামলায় চলতি বছরের 6 এপ্রিল 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর 28 এপ্রিল 4 জন, 20 মে 1 জন এবং 20 জুন 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জুলাই মাসেও একাধিক মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়। 2 জুলাই 1 জন, 6 জুলাই 2 জন এবং 17 জুলাই 4 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। 12 আগস্ট 1 জন এবং 13 আগস্ট আরও 4 জনের মৃত্যুদণ্ড হয়। সব মিলিয়ে 10টি মামলায় 22 জনের মৃত্যুদণ্ড হয়েছে। এই মামলাগুলির মধ্যে আইনজীবী খুন, হোমগার্ড খুন, মহাসড়কে ডাকাতি এবং একাধিক খুনের মামলা রয়েছে। প্রায় 27 বছর আগে মুক্তিপণের জন্য কাঠ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলাতেও সম্প্রতি মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত। গত 12 আগস্ট শাহনওয়াজ নামে এক ব্যক্তিকে 1999 সালে সেলিম নামে এক কাঠ ব্যবসায়ীকে অপহরণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাকে 1,10,000 টাকা জরিমানাও করা হয়েছে। এর পরের দিন 13 আগস্ট মুজফ্ফরনগরের দ্রুত বিচার আদালত 12 বছর পুরনো একটি খুনের মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেন। পবন কুমারকে খুনের দায়ে রামবীর, রাজীব, রাহুল ও হরেন্দ্র কুমারকে এই সাজা দেওয়া হয়। প্রত্যেকের উপর আর্থিক জরিমানাও চাপানো হয়েছে। পরবর্তী খবর, বন্দে মাতরম, সোনিয়া রাহুলদের বিরুদ্ধে তদন্তে নামল দিল্লি পুলিশ। কংগ্রেস সদর দফতরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় গান বন্দে মাতরম পরিবেশনে বাধা দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এবার আসরে নামল দিল্লি পুলিশ। সংবাদ সংস্থার সূত্রে খবর, স্বাধীনতা দিবস উদযাপনের সময় কংগ্রেসের সদর দফতরে ঠিক কী ঘটেছিল তার অনুসন্ধান শুরু করেছে তারা। রবিবারে দিল্লির আইপি এস্টেট থানায় অভিযোগ দায়ের হয়েছে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে। বন্দে মাতরম পরিবেশনের সময় তারা ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন বলে অভিযোগ। শনিবার দিল্লির 9 কুটলা মার্গে কংগ্রেসের সদর দফতরে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সেখানে সোনিয়া রাহুলের পাশাপাশি ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ প্রথম সারির অন্য নেতারা। ওই অনুষ্ঠান ঘিরেই বিতর্ক। জাতীয় গানে বাধা দেওয়ার অভিযোগ, শনিবার থেকেই কংগ্রেসকে বিদে আসছে বিজেপি। রবিবার আক্রমণের জাজ আরও বাড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোনিয়াকে তুপ দেখে বলেছেন, আপনি যে পাপ করলেন তা দেশবাসী কখনো ভুলবে না, কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই ঘটনা নিয়ে বিঁধেছেন কংগ্রেসকে। সোনিয়াকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলেছেন বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়ও। এসবের মধ্যে রবিবার দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে থানায় থানায় ইন্দিরা ভবনের ঘটনার প্রেক্ষিতে অভিযোগ রুজু হয়। দিল্লির আইপি এস্টেট থানায় অভিযোগ দায়ের করেন শুভ শর্মা নামে এক আইনজীবী।
তার দাবি বন্দে মাতরম পরিবেশনের সময় তাতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন সোনিয়া এবং রাহুল। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। ইন্দিরা ভবনে জাতীয় গান পরিবেশন ঘিরে বিতর্কে দিল্লির পাশাপাশি বেঙ্গালুরু ভুবনেশ্বরেও পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। এ অবস্থায় ঘটনার অনুসন্ধান শুরু করেছে দিল্লি পুলিশও। শনিবার ঠিক কী ঘটেছিল ইন্দিরা ভবনে সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে তারা। বস্তুত ইন্দিরা ভবনে স্বাধীনতা দিবস উদযাপনের একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে বন্দে মাতরম পরিবেশিত হওয়ার সময় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন সোনিয়া। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও অনুযায়ী বন্দে মাতরম গাইছিলেন কংগ্রেসের নেতা কর্মীরা, ছিলেন খাড়গে রাহুলও। সেই সময় কিছু নির্দেশ দিতে দেখা যায় সোনিয়াকে। ওই ভিডিওটি তুলে ধরে শনিবারই বিজেপি দাবি করে সম্পূর্ণ বন্দে মাতরম গান পরিবেশিত হওয়ায় অস্বস্তি বোধ করছিলেন সোনিয়া। দেশের সাংস্কৃতিক চেতনা, ঐতিহ্য এবং জাতীয়তাবোধ নিয়ে গান্ধী পরিবারের এই অস্বস্তি কেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়। যদিও বিজেপির অভিযোগ শনিবারই অস্বীকার করেছিল কংগ্রেস। তাদের দাবি বন্দে মাতরম সম্পূর্ণই গাওয়া হয়েছে ইন্দিরা ভবনের কর্মসূচিতে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের দাবি, অসুস্থ খাড়গে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, সোনিয়া তার জন্য একটি চেয়ার আনতে বলছিলেন। পরবর্তী খবর, স্কুল সেরে সেন্সাসে বিভ্রান্তির গড়ে শুরু জনগণনা। হাইলাকান্দি শ্রীভূমিতে জারি ফরমান, নীরব কাচার, শাখের করাতে শিক্ষকরা। সারা দেশে জনগণনার মূল পর্ব শুরু হয়ে গেল সোমবার থেকে। এদিন সকাল থেকেই এনুমারেটররা নিজ নিজ এলাকা সমঝে নিয়েছেন। অনেকে আবার প্রথম দিনই বাড়ি বাড়ি গিয়ে হাউস নম্বর উল্লেখ করা সহ নির্দিষ্ট ম্যাপে সেন্সাস হাউস চিহ্নিত করার কাজও করেছেন। এত বিশাল এক রাজসূয় যজ্ঞের মূল পুরোহিত হচ্ছেন শিক্ষকরা। মূলত তারাই এনুমারেটর ও সুপারভাইজারের দায়িত্বে রয়েছেন। কিন্তু বরাক উপত্যকার 3 জেলা সহ রাজ্যের প্রায় প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা এত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় কর্মসূচি পালন করতে চরম বিভ্রান্তির শিকার হয়েছেন। জনগণনার সেলফ এনুমারেশন শুরু হয়েছে দিন 15 আগেই। গৃহকর্তারা অনলাইনে নিজ নিজ পরিবার ও বাড়ির তথ্য জমা করেছেন। এখন আসল কাজ এনুমারেটরদের। তারা বাড়ি বাড়ি গিয়ে প্রথমে হাউস নম্বর উল্লেখ করা সহ ম্যাপে বাড়ির অবস্থান উল্লেখ করবেন। মূলত প্রাথমিক কাজ এটি। পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে তাদের। মোট 34টি প্রশ্নের জবাব গৃহকর্তার কাছ থেকে সংগ্রহ করে সব ডাটা আপলোড করতে হবে। আগামী 1 মাস ধরে চলবে এই প্রক্রিয়া। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে বেজায় সমস্যায় পড়েছেন শিক্ষকরা। সোমবার সেই সব সমস্যা সামাজিক মাধ্যমে উগরে দিয়েছেন তারা। এতে করে রাষ্ট্রের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি সময়মতো সম্পূর্ণ হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ 15 বছর পর দেশে নতুন করে জনগণনা হচ্ছে। এবার এর সঙ্গে নতুন সংযোজন জাত গণনাও। ফলে এনুমারেটর ও সুপারভাইজারদের দায়িত্ব অনেকটাই বেশি। এখন দেখে নেওয়া যাক ঠিক কী কী সমস্যার মুখে পড়ছেন সেন্সাসের সঙ্গে জড়িত শিক্ষকরা। রাজ্যের কয়েকটি জেলার প্রশাসন ও শিক্ষাধিকারিকরা রীতিমতো ফরমান জারি করে বলেছেন যে শিক্ষকরা সেন্সাসের দায়িত্বে রয়েছেন তাদের প্রথমে নিজ নিজ স্কুলে পাঠদানের দায়িত্ব পালন করতে হবে। স্কুলের দায়িত্ব পালন করার পরই তারা সেন্সাসের কাজে যাবেন। এমন ফরমান জারির তালিকায় বরাক উপত্যকার হাইলাকান্দি অন্যতম। গত 13 আগস্ট হাইলাকান্দির জেলা শাসক এক নির্দেশ জারি করে বলেছেন, সেন্সাসের দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের প্রথমে তাদের নিজ নিজ স্কুলে শিক্ষাদানের দায়িত্ব পালন করতে হবে, তারপরই তারা জনগণনার কাজে যাবেন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে সেন্সাসের দায়িত্ব পালন করতে গিয়ে যাতে তাদের মূল কাজ অর্থাৎ শিক্ষকতা বাধাগ্রস্ত না হয় তা সুনিশ্চিত করতে হবে। বরাক উপত্যকার অন্য 2 জেলা কাছাড় ও শ্রীভূমি অবশ্য এমন কোনো নির্দেশ সরকারিভাবে জারি করেনি। কিন্তু শ্রীভূমি জেলার শিক্ষা আধিকারিক প্রায় অনুরূপ বার্তা দিয়েছেন সেন্সাসের দায়িত্বে থাকা শিক্ষকদের। আনুষ্ঠানিক কোনো নির্দেশ নয়, শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক জানিয়েছেন। তিনি জেলা শাসকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। জেলা শাসক বলেছেন, শিক্ষকদের স্কুলে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, তারপরই তারা সেন্সাসের কাজে যাবেন। এমন কাজে নিযুক্ত শিক্ষকদের সুবিধা মতো ক্লাসের রুটিন স্থির করতে স্কুলগুলির প্রধান শিক্ষকদের বলেছেন ওই কর্তা। অর্থাৎ সরকারি নির্দেশ জারি না হলেও শ্রীভূমি জেলাতেও হাইলাকান্দির মতোই ফরমান রয়েছে। প্রথমে শিক্ষকদের স্কুলে গিয়ে নিজ নিজ ক্লাস নিতে হবে, তারপর যেতে হবে জাতীয় দায়িত্ব পালনে। রাজ্যের আরও বেশ কিছু জেলা প্রায় অনুরূপ নির্দেশ জারি করেছে। এর মধ্যে তেজপুর ও তিনসুকিয়া অন্যতম।
তেজপুরের জেলা শাসকের ফরমান তো আরও কঠোর। স্কুলে নিজ নিজ দায়িত্ব পালনের সঙ্গে সেন্সাসের কাজও একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আবার লখিমপুরের মতো জেলায় কোনো ফরমান জারি না করে শিক্ষকদের অনুরোধ জানানো হয়েছে। অত্যন্ত বিনয়ের সঙ্গে ওই জেলার শিক্ষা আধিকারিক অনুরোধ করেছেন, যদি সম্ভব হয় শিক্ষকরা যেন সেন্সাসের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে নিজ নিজ স্কুলে গিয়ে এক বা দুটি ক্লাস নেন, এতে স্কুলগুলিতে শিক্ষাদানের সুবিধা হবে। তবে এটি যে পুরোপুরি স্বেচ্ছামূলক তা ওই বার্তায় জানিয়েছেন লখিমপুরের শিক্ষা আধিকারিক। কাছাড় জেলার ক্ষেত্রে এমন কোনো সরকারি নির্দেশ সোমবার সন্ধ্যা পর্যন্ত জারি করা হয়নি, কিন্তু সেন্সাসের দায়িত্বে থাকা বহু শিক্ষক শিক্ষিকাই অভিযোগ করেছেন, তাদের স্কুলের প্রধান শিক্ষক সাফ জানিয়ে দিয়েছেন তারা যেন আগে নিজেদের ক্লাস সেরে নেন, তারপর সেন্সাসের কাজে যান, না হলে শিক্ষা সেতু অ্যাপে তাদের অ্যাবসেন্ট মার্ক করে দেওয়া হবে। এসব নিয়ে মহা সমস্যায় পড়েছেন শিক্ষক শিক্ষিকারা। অথচ জনগণনার জন্য যে সরকারি মডিউল জারি করেছে তার 3.1.5 অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে, গণনাকারী অর্থাৎ এনুমারেটর বা তত্ত্বাবধায়ক করা অর্থাৎ সুপারভাইজার জনগণনার কাজে যে সময় বের করবেন তার চাকরির কর্তৃপক্ষের দ্বারা সেই সময় তার দফতরে কর্মরত বলে বিবেচনা করা হবে। প্রশ্ন হচ্ছে, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা আরজিআই সেন্সাস নিয়ে যে নীতি নির্দেশিকা জারি করেছে তার উল্টো পথে হাঁটছে কেন রাজ্য সরকার? একজন শিক্ষক শিক্ষিকার পক্ষে স্কুলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে দুপুরের দিকে নিজ এলাকায় গিয়ে সেন্সাসের কাজ সম্পূর্ণ করা কতটা যুক্তিসম্মত? অনেকেই সমাজ মাধ্যমে এ নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতা ও অভিযোগ উগরে দিয়েছেন। দুয়ারবন্দের প্রত্যন্ত এলাকার এক শিক্ষিকাকে এনুমারেটরের দায়িত্ব দেওয়া হয়েছে কাজীডহরে। ওই স্কুল থেকে সড়কপথে কাজীডহরের নির্দিষ্ট এলাকার দূরত্ব প্রায় 65 কিলোমিটার। ওই শিক্ষিকার পক্ষে স্কুল ছেড়ে এতটা দূরে গিয়ে সেন্সাসের কাজ করা কীভাবে সম্ভব? নিজেই এমন প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন তাদের নিজ নিজ স্কুল থেকে সেন্সাসের দায়িত্ব পালনের জায়গা অনেকটাই দূরে, ওখানে পৌঁছতেই দিনের একটা বড় সময় পেরিয়ে যায়। এমন এক পরিস্থিতিতে তাদের পক্ষে স্কুলে ক্লাস নিয়ে সেন্সাসের কাজ করা কার্যত অসম্ভব। শিক্ষিকাদের পক্ষে এই সমস্যা আরও বেশি। বেশ কিছু জায়গায় পৌঁছতে নদী পেরোতে হচ্ছে, হেঁটে কয়েক কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে, ফলে তারা পড়েছেন প্রচণ্ড সমস্যায়। এমন এক পরিস্থিতিতে মাত্র 3 দিন সময় দেওয়া হয়েছে নিজ নিজ এলাকার হাউসিং ম্যাপ তৈরি করতে। বহু এনুমারেটরের পক্ষে ডিজিটাল এই ম্যাপ কীভাবে তৈরি করতে হয় তা বুঝতেই সময় লাগছে, কারণ সিংহভাগই টেক সেভি নন। আর 3 দিনের মধ্যে এত বাড়ি গিয়ে ম্যাপ চূড়ান্ত করাটাও তাদের অনেকের কাছে রীতিমতো অগ্নি পরীক্ষার সামিল। একজন এনুমারেটর লিখেছেন তার এলাকায় মোট বাড়ি 600-র বেশি। এত বাড়িতে গিয়ে সব কিছু ঠিকঠাকভাবে করাই তো মারাত্মক যক্ষের। অথচ প্রথমে তাদের বলা হয়েছিল বড়জোর 200 বাড়ির দায়িত্ব এক একজন এনুমারেটরের উপর থাকবে। অনেকেই তাই নিজের ভাই স্বামীর সাহায্য নিয়ে সোমবার মাঠে নেমেছেন। অনেকের অভিযোগ, যে কাজ একবারে করা যেত তা কার্যত 3 দফায় করানো হচ্ছে। প্রথমে এনুমারেটরদের নিজ নিজ এলাকা বুঝে নিতে হচ্ছে। অনেকের কাছেই ওই এলাকাগুলি একেবারেই অপরিচিত, শহর বা গ্রামের অলিগলি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, ফলে সময় লাগছে। তারপর বাড়ি বাড়ি গিয়ে হাউস নম্বর চিহ্নিত করে ম্যাপে উল্লেখ করতে হচ্ছে এবং তৃতীয় পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে গৃহকর্তার কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে নিজ এলাকায় 3 বার করে যেতে হচ্ছে তাদের। এই কাজটা একবার করা হলে পুরো প্রক্রিয়া আরও সহজ হতো বলেই অনেকের মত। এমন নানা জটিল সমস্যার মধ্যেই সোমবার থেকে জনগণনার মূল কাজ শুরু হয়েছে। অথচ পড়োশী রাজ্য ত্রিপুরা জনগণনার কাজে জড়িত সব শিক্ষক শিক্ষিকা বা সরকারি কর্মীকে 1 মাসের জন্য নিজেদের দায়িত্ব থেকে সরকারিভাবে অব্যাহতি দিয়েছে। তাহলে আসামের ক্ষেত্রে এটা করা গেল না কেন, এই প্রশ্ন উঠছে। যেহেতু এটি সারা দেশে একসঙ্গে হচ্ছে, তাই ইচ্ছা করলেই রাজ্য সরকার একটি অভিন্ন নির্দেশ জারি করে একসঙ্গে জড়িত কর্মীদের সাময়িক অব্যাহতি দিতে পারত। এটা না করে বিভিন্ন জেলা নিজেদের মতো করে যেভাবে ফরমান জারি করেছে, আর কিছু জেলা একেবারেই চুপ করে আছে, এতে বিভ্রান্তি সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। এতে করে গোটা প্রক্রিয়া নির্দিষ্ট সময় মেনে সম্পূর্ণ হওয়া নিয়ে যেমন সংশয় থাকবে, তেমনি কতটা নির্ভুলভাবে এটি হবে এ নিয়েও প্রশ্ন থেকে যাবে বলে অভিমত এর সঙ্গে জড়িত অনেকেরই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।